হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 আমাদের কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে। তো তোমাদের 2023 সালে প্রাইমারি টেট কিন্তু হয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসে আবার কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হবে, এমনটাই কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল। তো আমাদেরকে কিন্তু প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে, আর প্রস্তুতির লেভেলটা কিন্তু অনেক হাই লেভেল করতে হবে, কারণ কোশ্চিন তোমরা দেখেছো কী লেভেলের প্রশ্ন এসছে। তাই প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে, আজকে যে টপিকটা তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে এডগার ডেল কোন অফ এক্সপিরিয়েন্স। তোমরা দেখেছো 2023 সালে যে পরীক্ষাটা হলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছিল। তাহলে এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের 2024 সালের জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে পরীক্ষার প্রশ্ন আসার আবারও সম্ভাবনা রয়েছে। তাই এই চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো। যেমন দেখো 2022 সালে তোমাদের 5E মডেল থেকে প্রশ্ন এসেছিল, আবার 2024 সালেও 5E মডেল থেকে প্রশ্ন দিয়েছে, দেখতে পেয়েছো। ঠিক তেমনি এটা একটা নতুন চ্যাপ্টার ইনক্লুড করেছে, তাই তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আমি আজকে তোমাদেরকে এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে পড়াবো, যেটা কিন্তু একদম তোমরা একবার কথাগুলো শুনলে বা একবার ক্লাসটা করলে কিন্তু তোমাদের সারা জীবন মনে থেকে যাবে। খুবই সহজ চ্যাপ্টার, কিন্তু না পড়লে কিন্তু পরীক্ষায় কঠিন মনে হবে। চলো আজকে তাহলে কি পড়বো, আমাদের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে এডগার ডেল কোন অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলো। এটা কিন্তু 2023 সালে প্রশ্নটা এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা 2023 সালের প্রশ্ন। এখানে বলছে লিস্ট অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার তালিকা তৈরি করতে বলেছে। প্রশ্নটা কতটা কঠিন মনে হচ্ছে কেন বলো তো? কারণ আমরা এই ধরনের প্রশ্ন কখনোই প্র্যাকটিস করিনি, তাই না? আর সত্যি কথা বলতে এগুলো আমাদের প্রাইমারি সিলেবাসে নেই। সত্যি কথা বলতে এগুলো আমাদের প্রাইমারি সিলেবাসে নেই, এগুলো আমাদের ডিএলএডের বইয়ে নেই, এগুলো আছে বিএডের। যারা বিএড কমপ্লিট করেছে বা বিএড ট্রেনিং করেছে তারাই জানে, কারণ এগুলো সবই কিন্তু ইউজিসি নেটের সিলেবাস, ইউজিসি নেটের সিলেবাস, সেটের সিলেবাস। ঠিক আছে, কিন্তু জানি না কেন আমাদের প্রাইমারিতে দিয়েছে, কিছু বুঝি না, তবুও পড়তে হবে আমাদের, টিচিং অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে। তাহলে দেখো এখানে কিন্তু সাজাতে দিয়েছিল পরপর, খুবই একটা সহজ প্রশ্ন। জাস্ট যদি চ্যাপ্টারটা একবার পড়ে যেতাম আমরা, তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমরা করতে পারতাম, তাই না? কিন্তু আমরা তো জানি না এই টপিকের উপর প্রশ্ন আসবে কি না, কারণ সিলেবাসে তো আমরা পাইনি। তাই এটা আমাদের ক্ষেত্রে অনেকের কাছে কঠিন মনে হয়েছে। তো আজকের এই চ্যাপ্টারটা আমরা ডিটেলসে পড়বো, তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে করো। চলো, সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম এবং প্রাইমারি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের পেড ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 9647300217। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9647300217। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 9647300217। এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস হবে, লাইভ ক্লাস। প্রত্যেকটা ইয়ারের কোশ্চিন তোমাদের অ্যানালাইসিস করা হবে, ডেলি মক টেস্ট থাকছে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার থাকছেন। তো তোমরা কিন্তু যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো, অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টোটাল তোমাদের 1 বছরের কোর্স, কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোনো এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশান জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমরা করিয়ে থাকি। তার জন্য টোটাল ফিস হচ্ছে তোমাদের 1000, অর্থাৎ 1 বছর মানে 12 মাসে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 1000 টাকা, যেটা মান্থলি হিসাবে পড়ছে তোমাদের মাত্র 85 টাকা করে পড়ছে, যেটা পেমেন্ট করতে হবে তোমাদের 4টে ইনস্টলমেন্টে। ওকে, আর তোমরা অনেকেই রয়েছে যারা কিন্তু শুধুমাত্র কম্বাইনের জন্য মক টেস্ট দিতে চাইছো। মক টেস্টেরও আমাদের আয়োজন রয়েছে, এক্সাম পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। তো স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে, সঙ্গে তোমরা মক টেস্টও পাবে। ঠিক আছে, শুধুমাত্র মক টেস্ট নয়, পিডিএফও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে রেগুলার। শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 টাকা, এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা মানে মক টেস্টের সুবিধা নিতে পারবে। তো তোমরা যে কোর্সটা নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ তোমাদেরকে প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। থ্যাংক ইউ। তো আজকের আমাদের ক্লাসের টপিক কি? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোন অফ এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে অভিজ্ঞতার শঙ্কু। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে শুনবে আমার কথাগুলো, কারণ ভিডিও পজ করে বা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে না। ভালো করে শোনো কথাগুলো, দেখবে পরীক্ষাতে সব মনে পড়ে যাবে। দেখো ভালো করে।
আমি লাইন বাই লাইন পড়বো, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেবো কি বলছে। বলছি এডগার ডেল একজন বিখ্যাত মিডিয়া বিশেষজ্ঞ এবং যোগাযোগ তথ্যবিদ ছিলেন। মানে বোঝো, কারণ এডগার ডেল কে ছিলেন? এডগার ডেল ছিলেন একজন আমেরিকান, ঠিক আছে, আমেরিকান, এটা মাথায় রাখবে প্রথম। তাহলে প্রথম পয়েন্ট কি? এডগার ডেল ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ। তিনি একাধারে যেমন শিক্ষাবিদ ছিলেন, অন্যদিকে তিনি মিডিয়া বিশেষজ্ঞ। মিডিয়া বিশেষজ্ঞ মানে কি? যে শিক্ষার্থীদেরকে একটা অর্থপূর্ণ বা ইফেক্টিভ লার্নিং দেওয়ার জন্য কি কি এলটিএম বা কি কি টিএলএম ব্যবহার করা যেতে পারে, সেই ব্যাপারে তিনি কিন্তু কি করেছিলেন? বিভিন্ন ধরনের গবেষণা করেছিলেন। তাই তাকে বলা হয় কি? তিনি একজন মিডিয়া বিশেষজ্ঞ। ক্লিয়ার? তাহলে এডগার ডেল ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ। তিনি একাধারে যেমন শিক্ষাবিদ ছিলেন, অন্যদিকে তিনি একজন মিডিয়া বিশেষজ্ঞ এবং যোগাযোগ তথ্যবিদ ছিলেন। যোগাযোগ মানে কমিউনিকেশন, অর্থাৎ আমি যে জিনিসটা শিখতে চাইছি সেই শিক্ষণীয় জিনিসটার সঙ্গে আমার যে ব্রেন, আমার যে আইকিউ, সেটাকে কানেকশন করা। দেখো, আমরা কিন্তু অনেক কিছু শিখি গল্পের ছলে, সেই জিনিসটা কিন্তু আমাদের দীর্ঘদিন মনে থাকে। এই যে দীর্ঘদিন মনে রাখার জন্য আমরা গল্পের ছলে শিখছি, এটা একটা যোগাযোগ মাধ্যম। বোঝা গেল? তাহলে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়টিকে আরও বেশি অর্থপূর্ণ করে তোলার জন্য এই যে এডগার ডেল, তিনি কিন্তু বিভিন্ন ধরনের মডেল তৈরি করেছেন। তার মধ্যে তার গুরুত্বতম একটি মডেল হচ্ছে কোন অফ এক্সপিরিয়েন্স মডেল। বোঝা গেল? তাহলে প্রথম যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন অফ এক্সপিরিয়েন্স মডেলের প্রবক্তা কে, তাহলে আনসার কী হবে? এডগার ডেল। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ এবং তিনি ছিলেন মিডিয়া বিশেষজ্ঞ। ক্লিয়ার হচ্ছে সবার এই পয়েন্টটু? চলো নেক্সট দেখো। তারপর নেক্সট দেখো, ডেলের মতে শেখা আরও কার্যকর হয় যদি শিক্ষার্থীরা শুধুমাত্র মৌখিক চিহ্নের মাধ্যমে নয়, উদ্দেশ্যগুলির সাথে প্রাসঙ্গিক কিছু অভিজ্ঞতার মাধ্যমে ধারণাগুলির সাথে পরিচয় হয়। জিনিসটা বোঝো। ধরো আমি আজকে তোমাদেরকে চতুর্ভুজ পড়াবো, ঠিক আছে? আমি তোমাদেরকে গিয়ে বললাম যে চতুর্ভুজ মানে 4টি বাহু হবে, 2টি বাহু পরস্পর সমান হবে আর 2টি বাহু পরস্পর সমান হবে। অর্থাৎ 4টে বাহু রয়েছে যার 2টি বাহু সমান, ঠিক আছে, আর বাকি দুটো আলাদাভাবে সমান। অর্থাৎ একটা চতুর্ভুজের একটি বড় বাহু থাকবে, একটা ছোট বাহু থাকবে। এইভাবে আমি তোমাদেরকে বোঝালাম, কিন্তু কোনো রকম ছবি আঁকলাম না, কোনো রকম তোমাদেরকে বাস্তব কিছু দেখালাম না। তাহলে কি তোমার শিক্ষণটা কি ভালো হবে? বাচ্চাদেরকে কি আমি শিক্ষা দিতে ভালো পারবো? কখনোই পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়বস্তুটাকে আরও বেশি অর্থপূর্ণ বা ইফেক্টিভ করার জন্য, দেখো এখানে লেখা আছে আরও বেশি কার্যকর, মানে কি আরও বেশি অর্থপূর্ণ বা ইফেক্টিভ করার জন্য কি করতে হবে? শুধুমাত্র মৌখিক চিহ্ন নয়, শুধু যে আমি তোমাদেরকে ভার্বালি বলছি এটা নয়, এটার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওই শিক্ষণীয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বাস্তব প্রাসঙ্গিক জিনিসগুলোকে তুলে ধরতে হবে। যেমন দেখো, আমি বাচ্চাদেরকে যখন চতুর্ভুজ পড়াচ্ছি, তখন আমি আমাদের ক্লাসরুমে যদি টেবিলটাকে দেখাই, দেখো তো টেবিলটা কি? টেবিলটা হচ্ছে, দেখো এই দিকটা বড়, এই দিকটা ছোট, তাহলে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। বাচ্চারা যখন সরাসরি জিনিসটাকে দেখলো, জানলো, বুঝলো, তখন কিন্তু তার শিক্ষণটা আরও বেশি কার্যকারী হলো। বোঝা গেল? তাই এখানে তিনি বলছেন যে বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে বা স্টুডেন্টকে শেখানোর ক্ষেত্রে আমরা শুধু মৌখিক নির্দেশনা দেব না বা মৌখিক বা ভার্বালি কোনো ইনস্ট্রাকশন দেব না, আমরা তার সম্পর্কিত বিভিন্ন রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তবসম্মত কিছু অভিজ্ঞতা হোক, বিভিন্ন বস্তুকে আমরা তুলে ধরব। ক্লিয়ার? এডগার ডেল 1969 সালে এই তথ্যটি দিয়েছিলেন। তাহলে এখানে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্সের যে থিওরিটা রয়েছে সেটা তিনি কবে দিয়েছিলেন? 1969 সালে দিয়েছেন। মনে রাখবে, অভিজ্ঞতার এই সংখ্যাটি শেখার পিরামিড বা লার্নিং পিরামিডও বলা হয়। তাহলে এখানে কি জানলাম? এই যে অভিজ্ঞতার যে পিরামিড বা কোন অফ এক্সপিরিয়েন্স, এটাকে কি বলা হয়? লার্নিং পিরামিড বা শেখার পিরামিডও বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফাদার অফ কোন অফ এক্সপিরিয়েন্স, তাহলে কি করবে আনসার? এডগার ডেল। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে লার্নিং পিরামিডের প্রবক্তাকে, তাহলে আনসার কি করবে? এডগার ডেল। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে শেখার শঙ্কু পিরামিড বা শেখার শঙ্কু পিরামিডের প্রবক্তাকে, তাহলে আনসার করবে কি? এডগার ডেল। বিভিন্নভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই পয়েন্টগুলো কিন্তু ব্রেনে একদম ঢুকিয়ে নাও। তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলা হয়েছে মডেলটিতে শেখার অধিগ্রহণের 11টি পর্যায় রয়েছে। অর্থাৎ শঙ্কু দেখে কেমন হয়? শঙ্কু জানি আমরা দেখতে এরকম হয়,
তাই না, ত্রিভুজের মতন হয়। এই ত্রিভুজে কটি রয়েছে, ধাপ রয়েছে? এই ত্রিভুজে কিন্তু 11টি ধাপ রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 11টি ধাপ রয়েছে, ঠিক আছে। যা সর্বনিম্নে মূর্ত অভিজ্ঞতা, অর্থাৎ নিচের দিকে যেটা থাকবে সেটা একদম কংক্রিট, মানে মূর্ত জিনিস। যেমন আমি বাচ্চাদেরকে যখন আমি ত্রিভুজ পড়াবো, ত্রিভুজ পড়াতে গিয়ে আমি বাচ্চাদেরকে সিঙ্গাড়া দিয়ে উদাহরণ দিলাম। তোমরা কে কে সিঙ্গাড়া খেয়েছো বলো তো? বাচ্চারা বলে স্যার আমি খেয়েছি। সিঙ্গাড়া দেখতে কেমন বলো তো? তাহলে কি এই যে সিঙ্গাড়া দিয়ে যখন আমি বাচ্চাদেরকে বোঝাচ্ছি তখন কোথায় থাকবে? এটা তো সবার নিচে থাকবে, কারণ প্রথম স্তরে বাচ্চাদেরকে কংক্রিট বা মূর্ত জিনিস দিয়ে শিক্ষা দিতে হবে। যত আমরা ধীরে ধীরে ওপর দিকে যাব তত কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়বস্তুটা কী হবে? বিমূর্ত হবে বা অ্যাবস্ট্রাক্ট হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে এডগার ডেলের যে শিখনের যে পিরামিডটা কী থেকে শুরু হয়েছে? মূর্ত থেকে বিমূর্তর দিকে শুরু হয়েছে। মনে থাকবে, মূর্ত থেকে বিমূর্তর দিকে কিন্তু শুরু হয়েছে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর নেক্সট দেখো, তারপর বলছে এই তথ্য অনুসারে শিক্ষার্থীরা যা পড়ে এবং শোনে তার চেয়ে তারা যা করে, লেখে এবং বলে তারা বেশি দক্ষতার সাথে মনে করে। জিনিসটা বোঝো, আমরা প্রত্যেকেই জানি যে ধরো ক্রিকেট কিভাবে খেলতে হয় আমি তোমাকে শিখালাম, যে প্রথমে বল করতে হয়, তারপরে ব্যাটটাকে সঠিকভাবে ধরতে হয়, তারপরে বলটা যেই তোমার কাছে আসবে তারপরে ছক্কা মারতে হয়। এটা আমি শেখানোর থেকে তোমাকে কি করলাম, আমি তোমাকে টিভিতে দেখালাম, দেখো সচিন টেন্ডুলকার কিভাবে 4 মারে, যুবরাজ সিং কীভাবে ছক্কা মারে, তুমি দেখলে, তাহলে কোনটা ভালো শিখতে পারলে বলো তো? তোমাকে যেখানে আমি মুখে বললাম আর তোমাকে টিভিতে দেখালাম, কোনটা ভালো শিখবে? অবশ্যই তুমি কিন্তু টিভি দেখে ভালো শিখবে। এবার যদি তোমাকে বললাম চলো তোমাকে ক্রিকেট মাঠে নিয়ে যাব, ফিল্ডে নিয়ে যাব, তুমি ব্যাট করো আমি বল করি, তুমি এবার ছক্কা মারো, এবার বলো সে কোনটা ভালো শিখবে? বলো, সে আমার মুখের কথা শুনে ভালো শিখবে, না সে টিভি দেখে ভালো শিখবে, না সে ফিল্ডে গিয়ে যখন ক্রিকেট ভালো খেলবে তখন শিখবে? অবশ্যই। তাহলে এখানে আমরা কি জানলাম? এখানে জানলাম যে এডগার ডেল কি বলছেন, যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে এমনভাবে যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে। বোঝা গেল? অর্থাৎ লার্নিং বাই ডুইং, এখানে তাই বলা হয়েছে। এই তথ্য অনুসারে শিক্ষার্থীরা যা পড়ে, আমি ধরো কোনো কিছু একটা বই পড়ে শিখলাম, তার থেকে যদি আমি কারো কাছে শুনি, যেমন তোমরা আমার কাছে শুনছো এবং তোমরা কী করছো দেখছো, আমি যে স্লাইডটা তোমাদেরকে দেখাচ্ছি বেশি মনে পড়বে। এর জন্য বলি সেলফ স্টাডি থেকে ওর স্যারের কাছে পড়া বেশি কার্যকারী। অনেকে বলে সেলফ স্টাডি বেস্ট স্টাডি, ভুল কথা। দেখো সেলফ স্টাডি যখন করছো তুমি কিন্তু নিজে পড়ছো, যখন তুমি আমার কাছে পড়ছো তার মানে কি, দেখো তুমি পিডিএফটাও পড়ছো এবং আমার কথাগুলোও শুনছো, এছাড়াও তুমি আমার স্ক্রিনটাও দেখছো। তাহলে বলো কোনটা তোমার ক্ষেত্রে কার্যকারী বেশি হবে? অবশ্যই তুমি যখন কোনো একটা স্যারের কাছে কোচিংয়ে পড়বে বা কোনো একটা স্যারের কাছে টিউশনই পড়বে, জিনিসটা ভালো করে বুঝতে পারবে। বোঝা গেল কথাটা? তাই এখানে বলছে শিক্ষার্থী যা পড়ে তার থেকে কিন্তু যে শোনে এবং তার চেয়ে যা তারা করে সেটা কিন্তু তার কাছে বেশি কিন্তু কার্যকারী। ক্লিয়ার? শঙ্কুর পর্যায়গুলি পরস্পর সম্পর্কিত, অর্থাৎ এই যদি এটা শঙ্কু হয়, শঙ্কুর যে বিভিন্ন ধাপগুলো রয়েছে প্রত্যেকটা ধাপ কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তারা একে অপরের সঙ্গে নিরপেক্ষ নয়, তারা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত, এটাই বলা হয়েছে। দেখো বলছে শঙ্কুর পর্যায়গুলি পরস্পর সম্পর্কিত, যার মাধ্যমে তারা প্রতিটি পর্যায়ে অর্জিত অভিজ্ঞতাগুলিকে একত্রিত করে এবং আরও ভালো করে অভিজ্ঞতা গ্রহণ করে। অর্থাৎ যখন আমরা এই শঙ্কুটা পড়ছি, শঙ্কুর যে ধাপগুলো প্রত্যেকটি ধাপ কিন্তু একটার সঙ্গে আরেকটা কানেক্টেড রয়েছে, যার ফলে তাদের যে জ্ঞান, তাদের যে অর্জিত অভিজ্ঞতা সেগুলো ধীরে ধীরে তাদের যে জ্ঞানকে আরও বেশি কী করে, শক্তিশালী করে তোলে। বোঝা গেল? তাহলে একটা আর একটার সঙ্গে কিন্তু সম্পর্কিত। তারপর নেক্সট দেখো, এখানে যে আমি পয়েন্টটা তুলে ধরেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারা যা পড়ে, দেখো একটা কথা মাথায় রাখো, তোমাকে ধরো কোনো একটা আমি টপিক পড়তে দিলাম, এই পিডিএফটা যদি তোমাদেরকে আমি দিয়ে দিই, ক্লাস না করে যদি পিডিএফটা পড়ো, আমি 100% বললাম, তোমরা কিন্তু 10% মনে রাখতে পারবে পরীক্ষা পর্যন্ত। 10% তোমরা মনে রাখতে পারবে পরীক্ষা পর্যন্ত, কারণ এটা হচ্ছে শিক্ষাবিদদের বিভিন্ন গবেষণার ফল। তুমি যতই বলো না কেন সেলফ স্টাডি বেস্ট স্টাডি, ভুল কথা। কারণ তুমি যখন নিজে পড়বে তখন সেই জিনিসটা কিন্তু 10% তোমার মনে থাকবে। বোঝা গেল? তারপরে কি বলছো দেখো, তারা যা শুনতে পায় তা 20%। ভালো করে বোঝো, যদি আমি নিচ থেকে বলি তাহলে বুঝতে পারবে ভালো। ধরো এখানে বলছে 90% কী কী?
90% কী মানে কি, মানে কর্মের মাধ্যমে শিক্ষা, লার্নিং বাই ডুইং। এখানে একটু ভুল আছে, আমি এটা যখন পিডিএফটা আবার এডিট করবো তখন ঠিক করে দেবো, ঠিক আছে। 90% কীভাবে মনে রাখবে, যদি কোনো শিক্ষার্থী নিজের হাতে বা লার্নিং বাই ডুইং কোনো কিছু নিজের হাতে করে শেখে, সেটাকে বলছে 90% মনে রাখবে। যেমন ধরো আমি চা তৈরি করা জানি না, আমাকে তুমি বললে যে প্রথমে 1 গ্লাস জল দাও, উনুনে বসাও, তারপরে একটু চিনি দাও, তারপরে 1 চামচ চা দাও, একটু আদা দাও, দেখবে চা হয়ে গেছে। যখন আমি নিজে হাতে জিনিসটা করলাম, সেই জিনিসটা কিন্তু আমি 90% মনে রাখতে পারবো, যে কীভাবে চা তৈরি করতে হয় সেটা কিন্তু 90% মনে রাখতে পারবো। জিনিসটা ভালো করে মনে রাখো পার্সেন্টেজটা, কারণ পার্সেন্টেজ পরীক্ষা আসে। তাহলে যখন কোনো শিক্ষার্থী কোনো কিছু কর্মের মাধ্যমে বা হাতে কলমে শিখবে বা লার্নিং বাই ডুইং করবে, তখন কিন্তু তার শিক্ষণীয় বিষয়বস্তুটিকে 90% মনে রাখতে পারবে। ক্লিয়ার? তারা যা বলে এবং লেখে সেটা 70%। যেমন দেখো, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, শুধুমাত্র নোটস প্রিন্ট আউট করো না। আমি একটা কথা বারবার বলি, কেন বলো তো, যে আমি যে ক্লাসটা করাই সেই ক্লাসটা মন দিয়ে করো, করার পরে পিডিএফটা নিজে খাতায় লেখো। আমি যদি টাইপিং করতে পারি, তোমরা কেন খাতায় লিখতে পারবে না, এটা আমার প্রশ্ন। একটা কথা বলো, খাতায় লিখতে বেশি সময় লাগে না গুগলে মোবাইলে টাইপিং করতে বেশি সময় লাগে ল্যাপটপে? অবশ্যই টাইপিং করতে। তাহলে আমি যদি টাইপিং করে একটা নোটস বানাতে পারি, তোমরা কে যে তোমরা খাতায় লিখতে পারবা না? কিন্তু তোমরা করো না, তোমরা কি করো, প্রিন্ট আউট করে নিয়ে চলে আসো, এই জন্য ভুল করো। দেখো এখানে বলা হয়েছে তারা যা বলে তা লেখে তার 70% মনে রাখতে পারবে। বোঝা গেল? এবার তুমি পিডিএফটা পড়ছো আর খাতায় লিখছো, তার মানে তোমার শিক্ষণীয় বিষয়বস্তুটা কিন্তু তুমি 70% মনে রাখতে পারছো। এটা কিন্তু মাথায় রাখো। তাহলে তোমাকে আমি বারবার বলি, লিখো লিখো লিখো, নোটস বানাও, দেখে দেখে নোটস বানাও, তাহলে তুমি 70% মনে রাখতে পারবে। আর তারা যা শোনে এবং দেখে তার 50% মনে রাখতে পারবে। বোঝা গেল? এবার দেখো, তুমি আমার এই পিডিএফটা শুনছো মন দিয়ে, তারপর পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে আসছো, তার মানে কী করছো, তুমি দেখছো আর পড়ছো, তার মানে তুমি 50% মনে রাখতে পারবে। 70% মনে রাখা ভালো না 50% বলো তো? অবশ্যই 70% ভালো। তাহলে কেন তোমরা লস করছো তোমাদের শিক্ষণটাকে? অবশ্যই তোমরা নোটস বানাও। তারপরে বলছে তারা যা দেখে তার 30% মনে রাখে। ধরো আমি শুধুমাত্র দেখলাম, জিনিসটা বোঝো ভালো করে। ধরো কোনো একটা সিনেমা হচ্ছে বা কোনো একটা ড্রামা হচ্ছে, তুমি যদি মঞ্চে গিয়ে, ধরো কোনো একটা সিনেমা হচ্ছে কি, ধরো একটা সিনেমা হচ্ছে পাঠান সিনেমা, শাহরুখ খানের পাঠান সিনেমাটা হচ্ছে। তো পাঠান সিনেমা যখন মানে শুটিং হচ্ছিলো, তুমি যদি সেই জায়গাটা প্রেজেন্ট থাকতে, তার মানে কি, প্রেজেন্ট থাকা মানে তুমি সরাসরি জিনিসটাতে ইনভলভ আছো, তার মানে তুমি 90% পাঠান সিনেমাটাকে মনে রাখতে পারবা। কিন্তু ওই সিনেমাটা যদি তুমি দেখো আর লেখো, তাহলে তুমি 70% মনে রাখতে পারবা। কিন্তু যদি তুমি শোনো এবং দেখো, মানে টিভিতে দেখলে, পাঠান সিনেমাটা টিভিতে দেখলে তার কিন্তু 50% মনে রাখতে পারবা। কিন্তু শুধুমাত্র তুমি সাউন্ডটাকে অফ করে দিলে, পাঠান সিনেমার সাউন্ডটাকে অফ করে দিয়ে শুধুমাত্র দেখলে সিনেমাটা, তাহলে তুমি 30% মনে রাখতে পারবা। আবার বলছে তারা যা শোনে, শুধুমাত্র শুনলাম, আমি ধরো কী করলাম, যে টিভি রয়েছে, টিভিটাতে আমি পর্দা টাঙিয়ে দিলাম, আমি দেখবো না, শুধু শুনবো, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার এই স্লাইডটা তুমি দেখছো না, স্ক্রিন দেখছো না, মোবাইলটা পাশে রেখে দিয়ে তুমি ঘুমাচ্ছ আর শুনছো, তাহলে তুমি আমার পড়াটা 30% মনে রাখতে পারবা। জিনিসটা বুঝতে পেরেছো? শুধুমাত্র দেখলে 30% আমরা মনে রাখতে পারি। যদি আমরা দেখি তাহলে 30% মনে রাখতে পারবো, আর যদি আমরা শুনি তাহলে কিন্তু আমরা 20% মনে রাখবো। আর তারা যা পড়ে কিন্তু 10% মনে রাখতে পারবে। এই যে পয়েন্টগুলো আর পার্সেন্টেজগুলো আমি বললাম, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আমি দুঃখিত, কারণ আওয়াজ হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে কাজ চলছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। তবুও ক্লাসটা করো, ঠিক আছে। এই ক্লাসগুলো আমি আবার তোমাদেরকে পেড ব্যাচে করাবো 1 জানুয়ারি, অর্থাৎ কালকে থেকে আমাদের কিন্তু পেড ব্যাচ স্টার্ট হবে। তো এই ক্লাসগুলো আরও কিন্তু ইফেক্টিভলি, আরও কিন্তু অ্যাট্রাকটিভলি আমি তোমাদেরকে পেড ব্যাচে পড়াবো। যেহেতু ইউটিউবে তোমাদেরকে ডেমো দিচ্ছি তাই পড়াচ্ছি, যখন তোমরা পেড ব্যাচে পড়বে আরও বেশি ছবির সাহায্যে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু জিনিসটা ভালো করে কিন্তু পুরো জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কী বলছে দেখো, শঙ্কুর নিচের অংশটি ডুইং শেখার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এই যে একটা শঙ্কু আঁকলাম, এই নিচের স্তরটা কিন্তু লার্নিং বাই ডুইং, অর্থাৎ কর্মের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে।
এটাকে বলছে কি ডুইং বা ডুইং মানে কোনো কিছু কাজ করার মাধ্যমে শেখে। এবং ওপর দিকে যত যাব সেটা আমি কিসের মাধ্যমে শিখব, সেটা হচ্ছে কি দেখো বিমূর্ততার মাধ্যমে শিখব। কিসের মাধ্যমে? বিমূর্ততা। কারণ আমি বলেছি নিচের দিকটা হচ্ছে কি মূর্ত, ওপর দিকে যত যাব তত আবার কিন্তু বিমূর্তর দিকে চলে যাব। চলো একটা এমসিকিউ প্র্যাকটিস করে নাও। আমি কিন্তু তোমাদেরকে জানোই আমি তোমাদেরকে থিওরি পড়াতে পড়াতে এমসিকিউ করাই, যাতে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারো। আনসার করো। বলছে ডেলের অভিজ্ঞতার শঙ্কু অনুসারে নিম্নলিখিত কোন মাধ্যমটি একজন শিক্ষার্থীকে তার শেখার অভিজ্ঞতার প্রায় 50% ধরে রাখতে সাহায্য করতে পারে? তাহলে 50% ধরে রাখতে পারে কোনটি? ইউটিউব, অর্কুট, গুগল প্লাস আর রেডিও। কীভাবে আনসার বলে ফেলো। তাহলে 50% কখন মনে রাখতে পারবো? যখন আমি কোনো জিনিস শুনবো, ঠিক আছে, আর দেখব, এই দুটো জিনিস করব। তাহলে শোনা যাবে, দেখা যাবে কোনটির মাধ্যমে? অবশ্যই ইউটিউবের মাধ্যমে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার এ, ইউটিউব। তাহলে যখন আমি 50% কোনো জিনিস মনে রাখতে পারবো তখন আমার হবে আনসার ইউটিউব। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কী বলছে দেখো, অভিজ্ঞতার শঙ্কুতে শঙ্কুর নীতিটি নিচ থেকে ওপর দিকে অগ্রগতিতে সংগঠিত হয়। তাহলে জানলাম এডগালের যে পিরামিডটি রয়েছে সেটা কিন্তু সবসময় নিচ থেকে ওপর দিকে যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এডগার ডেলের যে শঙ্কুর যে নীতিগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের নিচ থেকে কিন্তু ওপর দিকে যাচ্ছে। এই নীতির নাম নিচে দেওয়া হলো, অর্থাৎ নিচ থেকে যখন আমি ওপর দিকে যাব সেটা কিন্তু পরপর কিন্তু মনে রাখতে হবে। কি দেখো, এটা হচ্ছে সবার নিচে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা বা ডাইরেক্ট পারপোজফুল এক্সপিরিয়েন্স। বোঝা গেল? 2 নম্বরটা কি রয়েছে, অর্থাৎ কল্পিত অভিজ্ঞতা, যেটাকে বলছে কি কন্ট্রিভেট এক্সপিরিয়েন্স। তারপরে কি রয়েছে ড্রামাটিক পার্টিসিপেশন বা নাটকীয় অংশগ্রহণ। তারপরে রয়েছে প্রতিপাদন বা ডেমনস্ট্রেশন। তারপরে হচ্ছে কি ফিল্ড ট্রিপ মানে মাঠে ভ্রমণ, কোনো জায়গায় যাওয়া। তারপরে এক্সিবিশন মানে প্রদর্শন, গতিসম্পন্ন ছবি বা মোশন পিকচার। তারপরে চলে আসি স্টিল পিকচার। তারপরে চলে আসি রেকর্ডিং বা স্টিল পিকচার রেকর্ডিং, রেডিও রেকর্ডিং। তারপরে চলে আসছে ভিজুয়াল সিম্বল। তারপরে লাস্টে যেটা চলে আসছে আমাদের ভার্বাল সিম্বল। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে হচ্ছে ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স, মানে কোনো জায়গাতে কোনো শিক্ষার্থী ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে, অর্থাৎ ডাইরেক্টলি যাচ্ছে। যেমন ধরো আমাদের সিনেমা হলে কোনো একটা সিনেমা হচ্ছে, আমি ডাইরেক্টলি সেই সিনেমাটা দেখতে গেলাম, তাহলে সেটা ডাইরেক্ট হয়ে গেল। আমি সিনেমাটা দেখতে গেলাম না, আমার ভাই সিনেমাটা দেখতে গেছে, আমাকে এসে বললো, আমি তার সঙ্গে আলাপ আলোচনা করে সিনেমাটা সম্পর্কে জানলাম। সেটা হচ্ছে কি কন্ট্রিভেট এক্সপিরিয়েন্স, মানে যখন আমি ইন্টারাকশান করব, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে জিনিসটা জানবো, সেটা হচ্ছে কি কন্ট্রিভেটেড এক্সপিরিয়েন্স। আর ড্রামাটিক পার্টিসিপেশন মানে কি নাটকীয় অংশগ্রহণ, ঠিক আছে, কোনো নাটকে অংশগ্রহণ করার মাধ্যমে। তাহলে এইভাবে কিন্তু পরপর তোমাদেরকে মনে রাখতে হবে। আর প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেলসে তোমাদেরকে পড়াবো পেড ব্যাচে, ঠিক আছে, কারণ এখন অনেক বাকি রয়েছে, নাহলে অনেক বড় চ্যাপ্টার হয়ে যাবে। কারণ প্রশ্ন লেভেল তোমরা দেখতে পাচ্ছ, কোথা থেকে কী রকমের প্রশ্ন আসছে, যে কোনো টপিক কিন্তু আর অবহেলা করা যাবে না, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট দেখো, এবার দেখো আমি এই ছবিটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ পিরামিডের সাহায্যে বোঝানোর চেষ্টা করছিলাম। দেখো, ওকে, দেখতে পাচ্ছ? দেখো প্রথমে দেখো, ভালো করে দেখবে ছবিটা। প্রথমে যেটা রয়েছে ডাইরেক্ট পারপাসফুল, এই যে নিচের স্তরে রয়েছে ডাইরেক্ট পারপাসফুল। তারপর হচ্ছে কি কন্ট্রিভেট এক্সপিরিয়েন্স মানে এইটা। তারপর ড্রামাটিক এক্সপিরিয়েন্স মানে এটা। তারপরে ডেমনস্ট্রেশন মানে কি এটা। তারপর স্টাডি ট্রিপ মানে ফিল্ড ট্রিপ এটা। তারপর এক্সিবিশন মানে হচ্ছে কি এটা। এডুকেশনাল টেলিভিশন মানে হচ্ছে কি এটা। তারপর যে মোশন পিকচার মানে এটা। রেকর্ডিং হচ্ছে এইটা। ভিজুয়াল সিম্বল এটা। আর ভার্বাল সিম্বল এটা। তাহলে 11টা রয়েছে। তাহলে কটা রয়েছে টোটাল? 11টা পিরামিডের স্তর রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে, কারণ এগুলো পরপর কিন্তু সাজাতে দিতে পারে পরীক্ষায়, তাই পরপর কিন্তু ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু যখন ডিটেলসে মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, যখন তুমি জিনিসটা বুঝতে পারবে না তখন দেখবে মনে রাখতে হবে না, অটোমেটিকলি তুমি পারবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 2 নাম্বার কোশ্চেন দেখো।
2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বলছে এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কু অনুসারে সবথেকে বেশি কার্যকারী শিক্ষা প্রদান করে কোথায়? নাটকীয় অভিজ্ঞতা, চাক্ষুষ প্রতীক, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা আর মৌখিক প্রতীক। কী হবে? তাহলে এডগার ডেল বলেছেন কোন স্তরের শিক্ষার্থীরা সব থেকে ভালোভাবে শিখতে পারে? একদম নিচের স্তরে, কারণ নিচের স্তরটা কি, নিচের স্তরটা মূর্ত স্তর, আর সব থেকে নিচের স্তরটাকে কী বলা হয়? প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। তাই সঠিক আনসার অপশন নাম্বার 3, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, বলছে কোন অফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে অডিও ভিজুয়াল এডসের শ্রেণীবিভাগে এডগার ডেলের সর্বোচ্চ অভিজ্ঞতা কোনটি? অর্থাৎ হাইয়েস্ট এক্সপিরিয়েন্স, সব থেকে শিক্ষার্থীরা কোন স্তরে হাইয়েস্ট এক্সপিরিয়েন্স মানে সব থেকে বেশি অভিজ্ঞতা লাভ করতে পারে বা সব থেকে বেশি শিখতে পারে? অপশন এ প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, কল্পিত অভিজ্ঞতা, নাটকীয় অভিজ্ঞতা আর ফিল্ড ট্রিপ। সঠিক আনসার হবে কি? প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত শেখার অভিজ্ঞতা ধরে রাখার জন্য সবথেকে কার্যকরী উপায় কোনটি? তাহলে বলছে কোনো একটা জিনিস আমি শিখলাম, সেই জিনিসটা আমি দীর্ঘদিন মনে রাখার জন্য সবথেকে কার্যকারী পদ্ধতি কোনটি? বলছে বক্তৃতা দেওয়া, পরীক্ষামূলক প্রকল্প, স্লাইড প্লেয়িং আর হচ্ছে কি হোয়াইট বোর্ড ব্যবহার করা। কী হবে আনসার? তাহলে কোন জিনিসটার মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখতে পারবে? একদম সঠিক আনসার অপশন নাম্বার 2, পরীক্ষামূলক প্রকল্প। মানে কোনো একটা জিনিস যদি শিক্ষার্থীরা হাতে কলমে করে তখনই তো বেশি দিন মনে রাখতে পারবে। যেমন ধরো আমি কীভাবে চা তৈরি করতে হয়, কীভাবে চা তৈরি করতে হয় বা কীভাবে আমের আচার তৈরি করতে হয় আমি তোমাদেরকে বক্তৃতা দিয়ে বোঝালাম, সেটাও কেমন হবে না? তোমাকে আমি আম কিছু দিয়ে দিলাম তারপর আচার বানাতে বললাম, সেটা ভালো হবে না? তোমাকে আমি স্লাইড শো মানে কম্পিউটারের মাধ্যমে স্লাইড করে চেঞ্জ করে দেখালাম, আর একটা হচ্ছে হোয়াইট বোর্ডে আমি লিখে পড়ালাম, কোনটা হবে? অবশ্যই যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা করে দেখতে পারবে আচার কীভাবে তৈরি করতে হয় সেটা সবথেকে বেশি দিন মনে রাখবে। তো অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে এডগার ডেল দ্বারা বিকশিত অভিজ্ঞতার শঙ্কু কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে এডগার ডেলের যে শঙ্কুটা কিসের সঙ্গে সম্পর্কিত? সহপাঠক্রমিক কার্যাবলী, জ্যামিতিক পরিমাপ, পরীক্ষার নির্মাণ আর শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার। কী হবে অ্যান্সার? প্রথমেই বলেছিলাম তিনি একজন ছিলেন কি মিডিয়া স্পেশালিস্ট। মিডিয়া স্পেশালিস্ট মানে কি এলটিএম ব্যবহার করার কথা বলা হয়েছে, অর্থাৎ কোন স্তরে শিক্ষার্থীদেরকে কী এলটিএম ব্যবহার করে পড়াতে হবে সেই সম্পর্কে তিনি বলেছেন, অর্থাৎ অপশন নাম্বার 4, শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার। নেক্সট দেখো, আবার একটু ডিটেলসে আমরা পড়ে নিই। বলছে ডেলের মতে শিখন আরও কার্যকর হয় যদি শিক্ষার্থীরা ধারণার সাথে পরিচিত হয়, শুধুমাত্র মৌখিক চিহ্নের মাধ্যমে নয়, বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করে, উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক কিছু অভিজ্ঞতার মাধ্যমে। যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে শিক্ষার্থীকে যখন আয়তক্ষেত্র বা ত্রিভুজ পড়াবো শুধুমাত্র আমি মুখে বলবো না, তাদেরকে আমি বিভিন্ন প্রাসঙ্গিক চিত্র হোক, বিভিন্ন ছবি হোক, বিভিন্ন মূর্ত বস্তু হোক, সেগুলো তাদের কাছে তুলে ধরবো, যার ফলে শিক্ষার্থীরা শিক্ষণীয় বিষয়টিকে দীর্ঘদিন কিন্তু মনে রাখতে পারবে। ডেলের মতে সবথেকে কম কার্যকর পদ্ধতি হলো শীর্ষে, অর্থাৎ কি এটা যদি হয়, এটা যদি ওপরে হয়, এই ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে সবথেকে বেশি কম কার্যকরী। ওকে, তারপর কম কার্যকরী আর কী আছে? কথ্য এবং শোনা এবং মৌখিক পাঠ বা চিহ্ন, এগুলো। যেমন ধরো একটা জিনিস বোঝাই, ধরো একটা রাস্তার বাঁক আছে, ভালো করে বোঝো, রাস্তার একটা বাঁক আছে, সামনে একটা স্কুল আছে, এখানে লেখা আছে গাড়ি আস্তে চালান, ভালো করে বোঝো, লেখা আছে গাড়ি আস্তে চালান। আর একটা জায়গায় আর একটা বাঁকে লেখা আছে যে এরকম একটা গাড়ি আছে, গাড়িতে দিয়ে ক্রস চিহ্ন আছে, যে লেখা, বোঝা গেল মানে স্পিড। চলো এবার দেখো, হয়তো একটু আওয়াজটা কম হবে কারণ বাড়িতে ছিলাম, খুবই আওয়াজ হচ্ছিলো, কারণ একটু কাজ হচ্ছে, আমি একটু জায়গাটা চেঞ্জ করে আসলাম। তো একটু কষ্ট করে হলেও ক্লাসটা করো, না হলে কিন্তু সমস্যা আছে। দেখো তাহলে এখানে আমরা কি জানলাম যে ডেলের মতে সবথেকে কার্যকর পদ্ধতি কোনটা, যেটা আমাদের নিচে থাকছে, যেটা আমি ছবিতে দেখাচ্ছিলাম। ধরো এখানে একটা বাঁক আছে, রাস্তার বাঁক আছে, এখানে একটা স্কুল আছে, এখানে লেখা আছে যে ধরো একটা ছবি আছে, এরকম ছবি দেওয়া আছে, গাড়ির ছবি আঁকাছে, তো ক্রস চিহ্ন আছে, তার মানে বোঝাতে চাইছে যে গাড়ি আস্তে চালান। তারপরে আর একটা বাঁক আছে, সেখানে লেখা আছে যে গাড়ি আস্তে চালান, একদম মোটা করে লেখা আছে। কিন্তু তারপরের আরেকটা বাঁক আছে, সেখানে কি আছে? একজন ট্রাফিক পুলিশ আছেন, তিনি অনবরত বলতে থাকছেন যে গাড়ি আস্তে চালান। তাহলে বলো তো কোন জায়গাটাতে সবথেকে গাড়ি মানুষ আস্তে চালাবে?
তোমরা ইজিলি বলতে পারবে যেখানে ট্রাফিক পুলিশ বলছে যে আস্তে চালাও সেই জায়গাটাতে নিশ্চয়ই গাড়ি আস্তে চালাবে, কারণ মানুষের কনসেন্ট্রেশনটা কোথায় বেশি? মানুষের কনসেন্ট্রেশনটা বেশি কোথায়? যেখানে মূর্ত জিনিস আছে। বোঝা গেল? অর্থাৎ মূর্ত জিনিস আছে মানে ওই যে ব্যক্তি, ওই যে ট্রাফিক পুলিশ বারবার বলছে ওটা, তারপরে কোথায় একটু বাড়বে, তারপরে একটু কমবে কোথায়? যেখানে ধরো লেখা আছে, ভার্বালি লেখা আছে যে গাড়ি আসতে চালান, কারণ ওটা আমাদের চোখে পড়ছে। কিন্তু যেখানে একটা গাড়ির ছবি দেওয়া আছে, তারপরে ধরো ক্রস চিহ্ন আছে, সেটা কিন্তু আমাদের চোখেই পড়বে না, কারণ সেটা হচ্ছে কি সিম্বল। ঠিক আছে, সিম্বলটা হচ্ছে সবার ওপরে। দেখো আমি তোমাদেরকে ছবি দিয়েছিলাম, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, দেখো আছে, দেখো দেখো এখানে আছে কি ভার্বাল সিম্বল, একটা ভিজুয়াল সিম্বল। জিনিসটা বোঝো, এখানে কি রয়েছে? এখানে মোশন পিকচার, অর্থাৎ ধরো এখানে মোশন পিকচার বলতে এখানে ট্রাফিক পুলিশ আছে। তারপর ভিজুয়াল সিম্বল, অর্থাৎ চোখে মানুষ দেখতে পাচ্ছে। তারপর ভার্বাল সিম্বল, ভার্বাল সিম্বলটা কিন্তু মানুষ সব থেকে কম কার্যকারী, মানে ভার্বাল সিম্বলটা হচ্ছে সব থেকে ওপরে। এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন তোমাদের আসতে পারে যে ডেলের যে কোন এক্সপিরিয়েন্স কোণের সবার নিচে কোনটি আছে? সবার নিচে আছে ডাইরেক্ট পারপোজফুল অফ এক্সপিরিয়েন্স। আর সবার ওপরে কোনটি রয়েছে? সবার ওপরে রয়েছে ভার্বাল সিম্বল। এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তাহলে ডেলের কোন অফ এক্সপিরিয়েন্সের সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে? তাহলে আনসার কী হবে তোমাদের? ভার্বাল সিম্বল। তারপরে কোনটা রয়েছে? ভিজুয়াল সিম্বল। তারপরে রয়েছে কি? রেকর্ডিং। এইভাবে পরপর কিন্তু মনে রাখবে, ঠিক আছে? দেখো তারপর বাকিগুলো দেখে নাও। তারপরে বলছে সব থেকে কার্যকর পদ্ধতি হলো নিচের অংশ, সরাসরি উদ্দেশ্যমূলক কংক্রিট শেখার অভিজ্ঞতা, যেমন একটি হাত বা ক্ষেত্রে অভিজ্ঞতা। হাত বা ক্ষেত্রে অভিজ্ঞতা বলতে এখানে কর্মের মাধ্যমে অভিজ্ঞতাকে বোঝাতে চাইছে। অর্থাৎ নিচে যেটা থাকবে সেখানে কিন্তু শিক্ষার্থীরা সব থেকে ভালো শিখতে পারবে। ক্লিয়ার? নেক্সট আনসার করো, পরে কোশ্চেন আনসার করো। শিক্ষণ সম্পর্কিত অভিজ্ঞতার শঙ্কু কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? তাহলে এই যে লার্নিংয়ের এক্সপিরিয়েন্স অফ কোন, এই তথ্যটি কে দিয়েছেন? জন ডিউ, কিলপ্যাট্রিক, ফ্রয়েবেল আর এডগার ডেল। কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, এডগার ডেল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট ভালো করে একটু শোনো, বাংলা ইংলিশে দুটো লেখা আছে, আমি একটু পড়ে দিই। বলছে দ্য বেস অফ দ্য কোন। এই যে কোনটা আমি পড়ালাম এতক্ষণ, এখানে একটা বেস আছে। তো বেসের মধ্যে কী কী রয়েছে দেখো। বেসের মধ্যে রয়েছে ইট ইজ ক্যারেক্টারাইজ বাই মোর কংক্রিট, অর্থাৎ যে ওই যে শঙ্কুর নিচের দিকটা কি? শঙ্কুর নিচের দিকটা যে কংক্রিট বা মূর্ত এক্সপিরিয়েন্স। যেমন হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, যেটা রয়েছে সেটা কিসের সঙ্গে যুক্ত? সেটা রিয়েল লাইফের সঙ্গে যুক্ত। অর্থাৎ আমরা যেটা পড়লাম সবার নিচে কী ছিল? ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে যুক্ত। তারপর 2 নাম্বারটা কী ছিল? কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স। তাহলে কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্সটা কি? ইন্টারঅ্যাক্টিভ মডেল, অর্থাৎ আমি যখন তোমার সঙ্গে কথা বলবো, আলাপ আলোচনা করে শিখবো, সেটা হচ্ছে কি? কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স। তারপর ড্রামাটিক পার্টিসিপেশন, সেটা হচ্ছে কি? রোল প্লে, কোনো কিছুতে অংশগ্রহণ করে রোল প্লে করা। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর এই 3টে জিনিস কার মধ্যে পড়ছে? বেস অফ কোন, অর্থাৎ কোণের বেস, ভিত্তি। তাহলে কোণের ভিত্তির মধ্যে কোনটি পড়ছে? 3টে জিনিস পড়ছে। নাম্বার 1 ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, কন্ট্রিবিউটেড এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে কি? ড্রামাটিক এক্সপিরিয়েন্স। এই 3টে জিনিস কিন্তু মনে রাখবে। দেখো বাংলা যেখানে লিখে দিয়েছি, তোমরা একটু পড়ে নেবে পিডিএফটা, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট দেখো। এবার চলে আসো মিডিল পর্যায়ে। মিডিল অফ কোন কি বলছে? এটা কিছুটা হলো বিমূর্ত। প্রথম নিচের দিকটা ছিল সম্পূর্ণভাবে মূর্ত, কিন্তু ওপর দিকে যখন আমি ধীরে ধীরে যাব, সেটা হয়ে যাবে আমাদের আস্তে আস্তে বিমূর্ত। এর মধ্যে কি কি রয়েছে? ডেমনস্ট্রেশন রয়েছে, ফিল্ড ট্রিপ রয়েছে, এক্সিবিশন রয়েছে, মোশন পিকচার অ্যান্ড অডিও রেকর্ডিং অ্যান্ড স্টিল পিকচার। তাহলে কোথা থেকে পেলাম আমাদের ডেমনস্ট্রেশন থেকে স্টিল পিকচার পর্যন্ত। দেখো ছবিটা, তাহলে বুঝতে পারবে। দেখো এখান থেকে আমরা পেলাম কি? এই যে পেলাম ডেমনস্ট্রেশন, এখানে কি পেলাম? এই ডেমনস্ট্রেশন থেকে আমরা কি পেলাম? যে স্টিল পিকচার, ঠিক আছে? এই স্টিল পিকচার এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত এটাকে আমরা কি বলবো? মিডিল পর্যায়ে বলবো। আর এই 3টাকে আমরা কি বলবো? বেস পর্যায়ে বলবো। তাহলে ঠিক ওপরেরটা কি? এই পর্যন্ত। এটাকে আমরা কি বলবো? একদম পিক লেভেল, ঠিক আছে? এটাকে আমরা বলবো একদম শীর্ষ পর্যায়। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর চলে আসি পিক পর্যায়। পিক পর্যায়ের মধ্যে কোনটি পড়ছে দেখো? শঙ্কুর শিখরটি হলো সব থেকে বিমূর্ত, যেখানে অভিজ্ঞতাগুলিকে প্রতীক দ্বারা অবাস্তবভাবে উপস্থাপন করা হয়। এখানে ভিজুয়াল থাকে আর মৌখিক থাকে, যেটা আমি তোমাদের বললাম, একটা ভার্বাল আর একটা হচ্ছে কি ভিজুয়াল। এই দুটো জিনিস থাকছে কোথায়? পিক পয়েন্টে।
ক্লিয়ার? তাহলে বেস পয়েন্ট, মিডিল পয়েন্ট আর পিক পয়েন্ট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট চলে আসি আমরা এখানে। নেক্সট কোশ্চেন বলছে অভিজ্ঞতার ডেলস শঙ্কু অনুসারে কোনটি সঠিক অবরোহ? অবরোহ ক্রম মানে কি? অবরোহ ক্রম মানে ওপর থেকে নিচের দিকে বা বিমূর্ত থেকে মূর্তর দিকে সাজাতে বলেছে। তাহলে করো আনসার। প্রথমে হচ্ছে কি চাক্ষুষ প্রতীক, তারপর হচ্ছে কি মৌখিক প্রতীক, গতি ছবি আর স্থির ছবি। বলো তো এখানে ঠিক আছে? বলো প্রথমে হবে কি? প্রথমে হবে চাক্ষুষ মানে কি? প্রথমে ওপর দিকে কোনটা ছিল? ভার্বাল ছিল। ভালো করে দেখো, সবার ওপরে ছিল কি? ভার্বাল। তারপর 2 নম্বরে ছিল কি? চাক্ষুষ মানে ভিজুয়াল। তারপরে কি ছিল? তারপর ছিল স্থির ছবি, তারপরে নিচে ছিল আমাদের মোশন ছবি। তো অপশান এ ভুল, তাই তো? অপশান বি চলে আসো। স্থির ছবি ওপর দিকে হবে, না চাক্ষুষ প্রতীক হবে, না গতি ছবি হবে, মৌখিক প্রতীক হবে? তাহলে এটা তো ভুল, পুরো উল্টো হয়ে গেছে, এটা হবে না। 3 নম্বর দেখো চলমান ছবি, তারপর স্থির ছবি। অবশ্যই স্থির ছবি আগে হবে, তারপর চলমান ছবি, কারণ এটা বলেছে ওপর থেকে নিচের দিকে সাজাতে, নিচ থেকে না, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্ত। তাহলে বিমূর্ত কোনটা? বিমূর্ত অবশ্যই স্থির, আর মূর্ত অবশ্যই চলমান, তাহলে এটা হবে না। অপশান নাম্বার 4 দেখো মৌখিক প্রতীক, তারপর চাক্ষুষ প্রতীক, স্থির ছবি, তারপর গতি ছবি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার 4। তাহলে এই প্রশ্নটাই, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এসেছিলো, কত সহজ প্রশ্ন এসেছিলো, কিন্তু আমরা অনেকেই পারিনি, কারণ টপিকটা আমরা জানতাম না, বা টপিকটা আমরা কোনোদিন পড়িনি বলে পারলাম না। ঠিক আছে? তো আরও কিন্তু ডিটেলসে পড়তে হবে। ওই যে তোমাদের স্তরগুলো দেখালাম 11টা স্তর, ওই 11টা স্তর সম্পর্কে আরও আমি ডিটেলসে ক্লাস করাবো, ওগুলো কিন্তু আমাদের পেড ব্যাচে করানো হবে। তো আমাদের কিন্তু আগামী কাল থেকে কিন্তু পেড ব্যাচের ক্লাস রেগুলার কিন্তু স্টার্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। সেখানে রেগুলার কিন্তু লাইভ ক্লাস হবে, টিচমেন্ট অ্যাপে তোমরা ক্লাসের প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবে। ওকে? তো আজকে অনেক আওয়াজ হলো, তার জন্য দুঃখিত। তো ক্লাসটা করার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এনএম এবং প্রাইমারি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের পেড ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, 9647300217। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9647300217। আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, 9647300217। এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে রেগুলার কিন্তু তোমাদেরকে ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রত্যেকটা ইয়ারের কোশ্চিন তোমাদের অ্যানালাইসিস করা হবে, ডেলি মক টেস্ট থাকছে, আর প্রত্যেকটা ক্লাসের জন্য টিচার থাকছেন। তো তোমরা কিন্তু যারা ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। টোটাল তোমাদের 1 বছরের কোর্স, কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোনো এক্সামের জন্য আমাদেরকে প্রিপারেশান জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমরা করিয়ে থাকি। তার জন্য টোটাল ফিজ হচ্ছে তোমাদের 1000, অর্থাৎ 1 বছর মানে 12 মাসে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 1000 টাকা, যেটা মান্থলি হিসাবে পড়ছে তোমাদের মাত্র 85 টাকা করে পড়ছে, যেটা পেমেন্ট করতে হবে তোমাদের 4টে ইনস্টলমেন্টে। ওকে? আর তোমরা অনেকেই রয়েছে যারা কিন্তু শুধুমাত্র কম্বাইনের জন্য মক টেস্ট দিতে চাইছো, মক টেস্টেরও আমাদের আয়োজন রয়েছে। এক্সাম পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারবে, শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টও দিতে পারবে। তো স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে, সঙ্গে তোমরা মক টেস্টও পাবে। ঠিক আছে? শুধুমাত্র মক টেস্ট নয়, পিডিএফও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের পিডিএফ, সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে রেগুলার, শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 টাকা। এক্সাম পর্যন্ত কিন্তু তোমরা মানে মক টেস্টের সুবিধা নিতে পারবে। তো তোমরা যে কোর্সটা নিতে চাইছো, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ তোমাদেরকে প্রিপারেশান এখন থেকেই শুরু করতে হবে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। থ্যাংক ইউ।